ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। আজ আমাদের ক্লাস 11 এর সেকেন্ড চ্যাপ্টার অর্থাৎ পরমাণুর গঠন বা স্ট্রাকচার অফ অ্যাটম এই চ্যাপ্টারটা শুরু হবে। কয়েকদিন ধরেই আমি দেখছিলাম যে তোমরা কমেন্ট করছিলে যে স্যার সেকেন্ড চ্যাপ্টার কবে শুরু হবে, বা কেউ বলছিলে যে সেকেন্ড চ্যাপ্টারটা একটু তাড়াতাড়ি শুরু করুন, স্ট্রাকচার অফ অ্যাটম শুরু করুন। তো যাই হোক, ফাইনালি আজকে দিনটা চলে এসছে। আজকে আমাদের সেকেন্ড চ্যাপ্টার অর্থাৎ পরমাণুর গঠন বা স্ট্রাকচার অফ অ্যাটম, মোস্ট ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার, এটা শুরু হবে। দেখো, এই চ্যাপ্টারটার সম্পর্কে দুটো বিষয় তোমাদেরকে একটু জেনে রাখতে হবে। প্রথমেই আমি দুটো বিষয় তোমাদেরকে সেজন্য বলে দিতে চাই, কারণ এগুলো জেনে রাখলে এক ধরনের রেজাল্ট আসবে, যদি না জেনে থাকো তাহলে আরেক ধরনের রেজাল্ট আসবে। অর্থাৎ জেনে থাকলে তোমার কেমিস্ট্রি, টোটাল কেমিস্ট্রিটাই খুব ইজি হয়ে যাবে। তাহলে সেই দুটো বিষয় আগে একটু জেনে নাও। এক নম্বর হচ্ছে এই যে স্ট্রাকচার অফ অ্যাটম বা পরমাণুর গঠন, এই যে চ্যাপ্টারটা, এটা কেমিস্ট্রির মধ্যে একটা মোস্ট ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার বলতে পারো। অর্থাৎ তোমাদেরকে আমি দেখবে প্রথম দিকেই বলেছিলাম, যখন সিলেবাসের ফার্স্ট যে ভিডিওটা দিয়েছিলাম ক্লাস 11-এর এই সেশনে, তো তখনই আমি দেখবে বলেছিলাম যে তোমাদের কেমিস্ট্রির মধ্যে প্রথম যে পোর্শনটা, ফার্স্ট 4টে চ্যাপ্টার, এটা আমরা জেনারেল কেমিস্ট্রি বলতে পারি। ফার্স্ট 4টে চ্যাপ্টার জেনারেল কেমিস্ট্রি কেন বলা হচ্ছে না, কারণ এই কেমিস্ট্রিটা আমাদেরকে জানতেই হবে। এই 4টে চ্যাপ্টারের যে কেমিস্ট্রিটা, এটা যদি না জানো তাহলে টোটাল যে কেমিস্ট্রি, এরপরে তুমি পুরো যে কেমিস্ট্রি পাবে, ইনঅর্গানিক, অর্গানিক বা ফিজিক্যাল যে কোনো ধরনের কেমিস্ট্রি যখন করতে যাবে, তখন কিন্তু তোমরা হোঁচট খেতে বাধ্য। অর্থাৎ কেমিস্ট্রি তোমাদের জটিল লাগবেই। তাহলে ফার্স্ট 4টে চ্যাপ্টার খুব ভালো করে করতে হবে। ফার্স্ট 4টে চ্যাপ্টার যাদের খুব ভালোভাবে হয়ে থাকবে, তাদের কেমিস্ট্রিটা খুবই ইজি হয়ে যাবে, অটোমেটিক ইজি হয়ে যাবে। মানে তারা যে কোনো জায়গায় যেয়ে দেখবে কেমিস্ট্রি খুব ইজি লাগছে। মানে হয় তুমি অর্গানিক করো বা ইনঅর্গানিক করো বা ফিজিক্যাল করো, যাই করো, টোটাল কেমিস্ট্রিটা ইজি থাকবে। আর যদি এই ফার্স্ট 4টে চ্যাপ্টার অর্থাৎ জেনারেল কেমিস্ট্রি যে প্রথম 4টে চ্যাপ্টার যদি ভালো করে না জানা থাকে, তাহলে টোটাল কেমিস্ট্রিটাও আবার তোমার জটিল লাগতেও বাধ্য। মানে জটিল লাগবেই, কিছু করার নেই। তুমি যতই পরিশ্রম করো, যত বেশি পড়াশোনা করার চেষ্টা করো, তুমি অতটা ভালো ফল করতে পারবে না কোনোভাবেই। তাহলে ফার্স্ট 4টে চ্যাপ্টার খুব ভালোভাবে করতে হবে অবশ্যই। মানে আমরা বলতে পারি যে এই প্রথম 4টে চ্যাপ্টার হচ্ছে কেমিস্ট্রির 4টে পা বলতে পারো, যে 4টে স্তম্ভ, এর উপরেই টোটাল কেমিস্ট্রিটা দাঁড়িয়ে আছে। তার মধ্যে সবচেয়ে স্ট্রং যে স্তম্ভটা, সেটা হচ্ছে এই স্ট্রাকচার অফ অ্যাটম অর্থাৎ পরমাণুর গঠন। মানে এটা তো মাস্ট জানতেই হবে, এটা না জানলে পুরো কেমিস্ট্রি তুমি কিচ্ছু শিখতে পারবে না, কোনোভাবেই সম্ভব নয়। স্ট্রাকচার অফ অ্যাটম খুব ভালোভাবে অবশ্যই করে রাখবে তোমাদেরকে। সেজন্য আমি প্রথমেই বলে দিচ্ছি, যাতে প্রথম থেকে তোমরা অ্যালার্ট থাকতে পারো বিষয়টা সম্পর্কে, প্রথম থেকে গুরুত্ব দাও চ্যাপ্টারটাকে, এবং প্রথম থেকে এটাকে খুব ভালোভাবে করো, কোশ্চেনগুলো ভালোভাবে করবে। যতই আমার এখানে তো তোমরা জানোই যে খুব সহজভাবে শিখিয়ে দেবো, এবং তোমাদের যথারীতি এই চ্যাপ্টারটাও খুব ইজি লাগবে। এবং আমি তো বলবো যে যতগুলো চ্যাপ্টার আছে তার মধ্যে সবচেয়ে সহজ লাগবে এই চ্যাপ্টারটা। তো যাই হোক, তোমাদেরকেও একটু তারপরে বাড়িতে পড়ে নিতে হবে। এমন নয় যে স্যারের কাছে খুব সহজ লাগছে বলে আর পড়বে না, এরকমটা করো না। বাড়িতে অবশ্যই একবার পড়বে। সেলফ স্টাডিজ, আমি বারবার বলছি যে মাস্ট, সেলফ স্টাডিজ অবশ্যই দরকার। সেটা না হলে কোনো কিছুই কিন্তু সম্ভব হবে না। তোমরা এখানে যেটা এক্সট্রা পাবে সেটা হচ্ছে এই চ্যাপ্টারের মধ্যে দেখবে ইলেকট্রন বিন্যাস পাবে, আরও কিছু থিওরি পাবে, বোর মডেল বা অন্য আরও কিছু মডেল পাবে। তো সমস্ত কিছুই দেখবে তোমাদের খুব ইজি লাগবে, এটা হচ্ছে তোমাদের এক্সট্রা পাওয়া। মানে নর্মালি ইলেকট্রন বিন্যাস ছেলেদের খুব জটিল লাগে দেখবে। মানে আমি তো দেখেছি আমার কাছে যারা পড়েনি তাদের ইলেকট্রন বিন্যাস প্রচণ্ড জটিল লাগে, ইলেকট্রন বিন্যাস করতে পারে না। খুব ভালো মেরিটোরিয়াস স্টুডেন্টরা হয়তো করে নেয় ভালোভাবে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু ম্যাক্সিমাম ছেলে মেয়ে ভালো করে করতেই পারে না ইলেকট্রন বিন্যাস। তো আমার কাছে যারা টিউশন পড়েছে আমি দেখেছি তাদের সকলেরই ইলেকট্রন বিন্যাস খুব সহজ লেগেছে, এবং তোমাদেরও খুব ইজি লাগবে। এবং আমি তো বলবো তোমরা ঘুমের ঘরেও যদি ইলেকট্রন বিন্যাস কোনো মূল্যে ইলেকট্রন বিন্যাস করো, দেখবে সঠিকটাই বলে দিচ্ছ। মানে এতটাই সহজ লাগবে। আর ওই ইলেকট্রন বিন্যাসটাই হচ্ছে কি ফ্যাক্টর। মানে ওই ইলেকট্রন বিন্যাস যদি না জানো তাহলে কেমিস্ট্রি জটিল লাগতে বাধ্য। এখানে অবশ্য সবচেয়ে সহজ লাগবে তোমাদের। তো যাই হোক, এটা ছিল প্রথম পয়েন্ট। চ্যাপ্টারটা খুব ভালোভাবে করবে, কেমিস্ট্রির একদম বেস বলতে পারো এটা। আর সেকেন্ড আরেকটা বিষয় তোমাদেরকে জানতে হবে, সেটা হচ্ছে আমার এখানে যখন পড়ানো হবে, তবে তোমাদের যে নতুন বইগুলো আছে সেই বইগুলোর সাথে সিরিয়ালটা ম্যাচ নাও হতে পারে, কোনো কোনো জায়গায় হয়তো মিসম্যাচ হতে পারে। মানে আমি হয়তো ফার্স্ট ক্লাস বা সেকেন্ড ক্লাসে যেটা পড়াচ্ছি তোমাদের বইয়ে হয়তো দেখবে সেটা একটু পিছনের দিকে আছে, বা আমি যেটা পিছনের দিকে পড়াবো সেটা বইয়ে দেখবে সামনের দিকে থাকতে পারে। এইরকম মিসম্যাচ কিন্তু হতে পারে, কারণ আমি এমনভাবে পড়াবো যাতে তোমাদের এমন একটা সিরিয়ালে নিয়ে যাব যাতে খুব সহজ লাগে। মানে পরপর নিয়ে যাব। অনেক সময় কী হয়, বইগুলোতে হেফাজত দেওয়া থাকে, কখনো কখনো ওরা মাঝে মধ্যে চেঞ্জ করে, কোনো কোনো বছর কোন টপিককে শেষ দিকে নিয়ে যায়, কোনো টপিককে সামনের দিকে নিয়ে যায়। এরকমটা হয়েছে এই চ্যাপ্টারে বিশেষত আমি দেখেছি। তো যাই হোক, আমি যেটা বেস্ট ওয়ে, মানে যেভাবে পড়ালে তোমরা সবচেয়ে ভালো বুঝতে পারবে, সেইভাবে পরপর সিরিয়ালি পড়াবো। এবং তোমাদের কোথাও কোথাও মনে হবে যে স্যার এই জায়গাটা বাদ দিয়ে দিল, এরকম হবে না, কিন্তু পরে দেখবে সেই জায়গাটা পাচ্ছ।
মানে বইয়ের মতো পরপর সিরিয়ালের এই চ্যাপ্টারটা বিশেষ করে নাও যেতে পারে। এটা আমি প্রথমেই বলে রাখছি, তোমাদের ভয় করার বা কনফিউশনে পড়ার কোনো প্রয়োজন নেই। পুরো চ্যাপ্টারটাই হয়ে যাবে। এবং আমার এখানে তো আমি আগেই বলেছি যে যতগুলো বিষয় তোমাদের দরকার লাগবে, অর্থাৎ এইচএস বা জয়েন্ট বা নিটের জন্য সমস্ত বিষয়গুলোই করানো হবে। আর যদি কোনো জায়গা বাদ দিই তাহলে জানবে সেটা আবর্জনা, না পড়লেও চলবে। এরপরে যদি কারো ইন্টারেস্ট থাকে অবশ্যই সে নিজে বাড়িতে পড়তে পারো। যাই হোক, এরপর চলো তাহলে শুরু করা যাক যে পরমাণুর গঠন বা স্ট্রাকচার অফ অ্যাটম, এই চ্যাপ্টারটা শুরু করা যাক। আমরা অনেকক্ষণ বকবক করলাম, কিন্তু এই ইনফরমেশনগুলো তোমাদেরকে দেওয়ারও দরকার ছিল। যাই হোক, দেখো পরমাণু গঠনটা আমাদের শুরু করা যাক। এটাতে প্রথমেই যেটা জেনে রাখবে যে প্রথম দিকে দেখবে আমরা পরমাণুটাকে অবিভাজ্য কণা হিসাবে দেখেছি, মানে ডাল্টন বলেছিলেন, ডাল্টনীয় যে মতবাদ তাতে দেখা গেছিলো যে পরমাণুটা হচ্ছে অবিভাজ্য, অর্থাৎ পরমাণুটাকে আর ভাঙা যায় না। কিন্তু ঊনবিংশ শতাব্দীর শেষের দিকে বা বিংশ শতাব্দীর শুরুতে কি হলো, এক্স রশ্মি, গামা রশ্মি এইগুলো আবিষ্কার হলো। এবং এইগুলো আবিষ্কার হওয়ার পরে এক্স রশ্মি, গামা রশ্মি, দেখা গেল কি এদের দিয়ে নানা রকম পরীক্ষা করে দেখা হলো যে পরমাণুটা, যেটা পরমাণু ছিল, এটা যদি ধরো একটা পরমাণু হয় তাহলে একে আর অবিভাজ্য পুরোপুরি বলা গেল না। কারণ দেখা গেল কি না, পরমাণুর মধ্যেই ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এইরকম কণা রয়েছে। তার মানে এর ভিতরে যেহেতু কণা রয়েছে, তার মানে এটা পরমাণুটাকে পুরোপুরি অবিভাজ্য, মানে এটাই শেষ, এরকমটা কিন্তু আর বলা গেল না। তার কারণ ও নিজেই ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এই সকল কণা দ্বারা গঠিত। এই যে কণা, এগুলো ছাড়াও আরও বেশ কিছু কণা তোমরা দেখতে পাবে। তো যাই হোক, এগুলোই মূল কণা আমাদের। যেটা বলছি যে পরমাণুর ভিতরে যে কণাগুলো পাওয়া গেল সেগুলোকে বলা হচ্ছে অবপারমাণবিক কণা বা সাবঅ্যাটমিক পার্টিকেল, অথবা এর আরেকটা নাম দেওয়া যেতে পারে যে পরমাণু গঠনের উপাদান কণা বা কনস্টিটিউয়েন্ট পার্টিকেল অফ অ্যাটম। তাহলে এইগুলো হচ্ছে ওই পরমাণুর মধ্যে যে কণাগুলো পাওয়া যাচ্ছে, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এদেরকে বলা হচ্ছে অবপারমাণবিক কণা বা পরমাণু গঠনের উপাদান কণা। আমি ইংলিশ টার্মগুলো পাশে লিখে দিয়েছি। তো যাই হোক, বিজ্ঞানীরা ৩৫ রকমের, টোটাল ৩৫ রকমের এই ধরনের অবপারমাণবিক কণার সন্ধান পেয়েছেন। ৩৫ রকমের। তার মধ্যে অবশ্যই ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন এগুলোই মূল, আমি দেখাচ্ছি এখনই। তো এই ৩৫ রকমের কণার মধ্যে কিছু কণা হচ্ছে স্থায়ী। স্থায়ী বলতে কি, যেগুলো পরমাণুর মধ্যে থাকে, আবার পরমাণুর বাইরে যদি আসে তাহলেও ওই কণাগুলোর অস্তিত্ব থাকে। কিছু কণা আবার অস্থায়ী হয়, মানে পরমাণুর ভিতরে হয়তো ওর অস্তিত্ব আছে কিন্তু পরমাণুর বাইরে এলেই সেটা বিনষ্ট হয়ে যায়, এইরকম কণাও থাকতে পারে। তাহলে দেখো, অবপারমাণবিক কণাগুলোকে তিনটে ভাবে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে স্থায়ী, একটা অস্থায়ী, আর একটা হচ্ছে সংমিশ্র। মানে স্থায়ী বলতে আমি তো আগেই বললাম যে যেগুলো পরমাণুর ভিতরেও তার অস্তিত্ব আছে, পরমাণুর বাইরে এলেও অস্তিত্ব আছে। অস্থায়ী মানে হচ্ছে তাদের পরমাণুর ভিতরে শুধুমাত্র অস্তিত্ব আছে, পরমাণুর বাইরে যদি আসে তাহলে তার অস্তিত্বটা বিনষ্ট হয়ে যায়, মানে ওই কণাটা নষ্ট হয়ে যায়। আচ্ছা, সংমিশ্র মানে এই দুটোর মধ্যবর্তী আর কি, দুরকমই ধর্ম মোটামুটি দেখা যায়, অর্থাৎ কখনো স্থায়ী কখনো অস্থায়ী, এরকমটা ভাবতে পারো। তো যাই হোক, তার মধ্যে যেগুলো স্থায়ী কণা সেগুলো হচ্ছে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। এগুলো আমি শর্টে লিখে দিয়েছি, ই, পি আর এন দ্বারা এদেরকে প্রকাশ করা হয়, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। অস্থায়ী কণা কারা হয়, দু একটা উদাহরণ জাস্ট করে রাখবে। টোটাল ৩৫ রকমের তো কণা আছে, অবপারমাণবিক কণা ৩৫ রকমের আছে, তার মানে সবগুলো কিন্তু এখানে লেখা নেই। তো কতকগুলো করে যেগুলো মেন সেগুলো লিখে দেওয়া হয়েছে। পজিট্রন, মেসন, নিউট্রিনো, অ্যান্টি নিউট্রিনো এগুলো হচ্ছে অস্থায়ী। আর সংমিশ্র হচ্ছে ডয়টেরন আর আলফা কণা। এখানে দেখো, ডয়টেরন বলতে হাইড্রোজেনের যে আইসোটোপ সেটা নয় কিন্তু, হ্যাঁ, হাইড্রোজেনের একটা আইসোটোপ আছে যেটাকে ডয়টেরিয়াম বলা হয়। এটা কিন্তু ডয়টেরিয়াম নয়, এটা ডয়টেরন, এটা একটা পরমাণুর অবপারমাণবিক কণা। তো যাই হোক, ডয়টেরন আর আলফা কণা এটা সংমিশ্রণ মধ্যে পড়ছে আমাদের। তো এখানের মধ্যে তোমাদের এতগুলো করার দরকার নেই, এগুলো জাস্ট একটু জেনে রাখবে, একবার রিডিং পড়ে রাখবে। তোমাদের মূল যেটা করতে হবে সেটা হচ্ছে এই স্থায়ী কণা। স্থায়ী কণা যেগুলো আছে অলরেডি তোমরা জানো, ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন, এগুলোকেই বলা হচ্ছে পরমাণুর গঠনের মূল কণা বা ফান্ডামেন্টাল পার্টিকেলস। কারণ এগুলোই বিভিন্ন সংখ্যায় মিশ্রিত থেকে, বিভিন্ন সংখ্যায় থেকে বিভিন্ন ধরনের পরমাণু সৃষ্টি করে। এরপরে নেক্সট দেখবে তোমাদের বই আছে যে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন এগুলো কিসের থেকে আবিষ্কার হয়েছিল, অর্থাৎ কিভাবে আবিষ্কার হয়েছিল। তো যাই হোক, ইলেকট্রন আবিষ্কার হয়েছিল ক্যাথোড রশ্মি থেকে, প্রোটন আবিষ্কার হয়েছিল অ্যানোড রশ্মি থেকে, আর নিউট্রন আবিষ্কার হয়েছিল একটা তেজস্ক্রিয় বিক্রিয়া থেকে। শুধু এই নামগুলো করে রাখবে, মানে এই পরীক্ষাগুলো করার দরকার নেই। তোমাদের বইয়ে দেখবে পরীক্ষাগুলো ডিটেলসে করানো আছে, দেওয়া আছে, ওই পরীক্ষাগুলোর কোনো দরকার নেই, ওগুলো করারও প্রয়োজন নেই। শুধুমাত্র নামগুলো জাস্ট জেনে রাখবে যে ইলেকট্রনটা কোথা থেকে পাওয়া গেছিলো, না ক্যাথোড রশ্মি পরীক্ষা থেকে। ক্যাথোড রশ্মিটা হচ্ছে নেগেটিভ রশ্মি, তাহলে ওর থেকে ইলেকট্রনটা আবিষ্কার হয়েছিল।
একই রকমভাবে অ্যানোড রশ্মি যেটা পজিটিভ রশ্মি, ওর থেকে প্রোটনটা আবিষ্কার হয়েছিল। আর নিউট্রনটা আবিষ্কার হয়েছিল একটা তেজস্ক্রিয় বিক্রিয়ার মাধ্যমে। বিক্রিয়াটা আমি এখানে লিখে দিয়েছি দেখো, 4B9 অর্থাৎ বেরিলিয়াম ধাতুর পাতের ওপর 2He4, এটা হিলিয়াম নয় কিন্তু এটা হচ্ছে আলফা কণা। আজকে তোমাদেরকে হিলিয়াম আর আলফা কণার পার্থক্যটা দেখিয়ে দেওয়া হবে একটু পরে। তো যাই হোক, এখানে শুধুমাত্র এইটুকুই জেনে রাখো যে ভারী আলফা কণা এর মধ্যে ফেলা হয়েছিল বেরিয়াম ধাতুর পাতের উপর, এবং তার থেকে দেখবেন নিউট্রন জেনারেট হয়েছিল, অর্থাৎ 6E12 + 0N1। এখানে তোমাদের এই ইকুয়েশনটা একটু করে রাখবে পারো তো, কারণ এই ইকুয়েশনটা থেকেই আমরা নিউট্রনটা পেয়েছি, প্রথম নিউট্রনটা আবিষ্কার হয়েছে। তো ইকুয়েশনটা করার জন্য আমি একটা ভালো প্রসেস বলে দিচ্ছি দেখো, যেটা হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক, অর্থাৎ দেখো এখানে 4 আছে, এখানে 2 আছে, পরমাণু ক্রমাঙ্কগুলোর টোটালটা এই ধারের যে পরমাণু ক্রমাঙ্ক অর্থাৎ যেগুলো উৎপন্ন হয়েছে তার টোটালটার সাথে ম্যাচ হবে। একই রকমভাবে ভর সংখ্যা, এটা 9 আছে, এটা 4 আছে, যদি টোটাল করো তাহলে 13 আসবে। এটারও দেখো 12 আর 1 টোটাল করলে 13 আসবে, অর্থাৎ টোটাল ভর সংখ্যাটাও সেম থাকবে যখন পরিবর্তন হবে, আর টোটাল পরমাণু ক্রমাঙ্ক যেটা প্রোটন সংখ্যা সেটাও কিন্তু সেম থাকবে। তার মানে করতে তোমাদের সুবিধা হবে, দেখবে 4Be9 + 2He4 থেকে 6C12, তাহলে 6C12 হয়ে গেল, মানে 4 আর 2 6, 6 হয়ে গেল এখানে। আর এখানে 13 ছিল, তার মধ্যে 12 হয়ে গেছে অলরেডি, তার মানে আর কি পড়ে থাকবে, নিচটায় 0 পড়ে আছে আর উপরটা 1, 0N1, এইটাই হচ্ছে নিউট্রন। তো যাই হোক, এই বিক্রিয়াটার সাহায্যে আমাদের নিউট্রনটা আবিষ্কার হয়েছিল, শুধুমাত্র এই নামগুলো করে রাখবে আর এই তেজস্ক্রিয় বিক্রিয়াটা পারত একটু করে রাখবে। তারপর তোমাদের বইতে দেখবে বিভিন্ন কণাগুলো যেগুলো রয়েছে তাদের সম্পর্কে কিছু ডিটেলস করে দেওয়া আছে, একটা ছকের আকারে দেওয়া আছে। তো সমস্ত কণাগুলোর করতে হবে না, শুধুমাত্র যেগুলো মূল কণা অর্থাৎ ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন, এই তিনটে কণা সম্পর্কে কয়েকটা জিনিস একটু জেনে রাখতে হবে, যেগুলো আমি দেখিয়ে দিচ্ছি দেখো। প্রথমত আবিষ্কারকগুলো সম্পর্কে একটু জেনে রাখতে পারো, এটা পরীক্ষার জন্য তবে ইম্পর্টেন্ট নয়, তোমাদের জাস্ট একটু জেনে রাখার জন্য বলছি, সায়েন্সের স্টুডেন্ট হিসাবে জেনে রাখাটা ভালো। তো যাই হোক, ইলেকট্রন কি আবিষ্কার করেন না, জে থমসন ইলেকট্রন আবিষ্কার করেন 1897 সালে। সাল তো মোটেই করতে হবে না, আমি জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য এগুলো লিখেছি। আচ্ছা, প্রোটন আবিষ্কার করেন রাদারফোর্ড 1911 খ্রিস্টাব্দে। মানে বুঝতে পারছো, প্রথমে ইলেকট্রন নেগেটিভ কণাটা আবিষ্কার হয়ে গেল পরমাণুর মধ্যে, তারপরে তোমার প্রোটন আবিষ্কার হয়ে গেল অর্থাৎ 1911 সালে। এটা দেখো কিছুটা ডিফারেন্স আছে, এধারে 3 আর 11 মানে 14 বছর পরে মোটামুটি আবিষ্কার হয়ে গেছে, রাদারফোর্ড করেছিলেন। তারপরে নিউট্রনটা দেখো অনেক পরে আবিষ্কার হয়েছিল, জেমস স্যাডউইক এটা আবিষ্কার করেছিলেন, স্যাডউইক বলা যেতে পারে 1932 সালে। অর্থাৎ দেখো টোটাল যে ডিফারেন্সটা কত দাঁড়াচ্ছে, 11 থেকে 32, মানে মোটামুটি তোমার 21 বছর নাকি। হ্যাঁ, এটা 21 বছর পরে আবিষ্কার হয়েছিল, নিউট্রনটা অনেক পরে আবিষ্কার হয়েছিল। তার কারণ কি জানো, কারণ নিউট্রনটা যে আবিষ্কার করেছিল জেমস স্যাডউইক, ইনি ছিলেন রাদারফোর্ডেরই স্টুডেন্ট, অর্থাৎ রাদারফোর্ডই উনি বলে দিয়ে গিয়েছিলেন যে মোটামুটি এই ধরনের একটা কণা থাকতে পারে যার কোনো চার্জ থাকবে না। তো যাই হোক, তখনও কিন্তু ইলেকট্রন আর প্রোটনই শুধু আবিষ্কার হয়েছিল, অর্থাৎ রাদারফোর্ড যখন 1911 সালে তার মডেলটা দিয়েছিলেন, পরমাণু মডেলটা একটু পরেই দেখাবো সেটা। তো তাতে দেখা গেছিলো যে ইলেকট্রন আর প্রোটনের কথা উনি বলেছিলেন, নিউট্রনের একটা কল্পনা তিনি করেছিলেন, কিন্তু নিউট্রন আবিষ্কার করতে পারেননি। তো নিউট্রনটা আবিষ্কার করেছিলেন তারই স্টুডেন্ট জেমস স্যাডউইক 1932 সালে। তাহলে উনি যখন এখানে প্রোটন আবিষ্কার করছেন তখন স্যাডউইক তো ছাত্র অবস্থায় রয়েছে, অনেক ছোট। তাহলে উনি যখন বড় হওয়ার পরে নিউট্রন আবিষ্কার করেন, তার মানে এখানে অনেকটা বছরের ওই জন্য দেখো গ্যাপ হয়ে গেছে। তো যাই হোক, এই আবিষ্কারকগুলো একটু পারত করে রাখবে, যে থমসন ইলেকট্রন আবিষ্কার করেছিলেন, রাদারফোর্ড প্রোটন আবিষ্কার করেছিলেন, আর জেমস স্যাডউইক হচ্ছে নিউট্রন আবিষ্কার করেছিলেন। এগুলো পরীক্ষার জন্য লাগবে না, তবে তোমাদেরকে জাস্ট জানিয়ে রাখলাম একটু। আচ্ছা, নেক্সট আসছি আমরা চিহ্ন। এদেরকে কীরকম চিহ্ন দ্বারা প্রকাশ করা যায়, দেখো ইলেকট্রনকে নর্মালি দ্বারা প্রকাশ করা যায়, এটা আমরা অলরেডি জানি। প্রোটনকে সেরকমভাবে পি দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ ফার্স্ট যে লেটারটা ধরে প্রকাশ করা হয়। নিউট্রনকে এন দ্বারা প্রকাশ করা হয়, এগুলো নর্মাল প্রকাশ আমরা বলতে পারি। এছাড়াও আরও দু একটা একটু জেনে রাখো, যেমন হচ্ছে ইলেকট্রনের দেখবে চার্জ আছে, নেগেটিভ চার্জ, তাহলে এটাকে মাইনাস বলা যেতে পারে, -1 এটা, তার মানে এক একক নেগেটিভ চার্জ। একই রকমভাবে প্রোটন, যেটা প্রোটনকে আমরা H+ বলতে পারি, H+কে প্রোটন বলা হয়। কেন বলা হয় সেটা পরে দেখতে পাবে তোমরা, কারণ হাইড্রোজেনের মধ্যে দেখবে একটা প্রোটন থাকে, একটা ইলেকট্রন থাকে, কোনো নিউট্রন থাকে না। তাহলে যদি ইলেকট্রনটাকে বের করে দাও তাহলে এটা H+ হয়ে যাবে, তখন কে পড়ে থাকবে, শুধু প্রোটনটাই পড়ে থাকবে, কারণ ওর তো একটা ইলেকট্রন আর একটা প্রোটনই শুধু থাকে। তো যাই হোক, সেটা পরে আরও ডিটেলসে দেখতে পাবে, সেই জন্য H+ দ্বারা প্রকাশ করা হয়। আরেকটা ব্যাপার হচ্ছে প্রোটনের ক্ষেত্রে দেখো এরকমভাবেও লেখা যেতে পারে,
1H1 এইভাবে প্রকাশ করা যেতে পারে। কেননা নিচটা দেখো এটা প্রোটনের সংখ্যা বোঝায় আর উপরটা হচ্ছে প্রোটন প্লাস নিউট্রন, অলরেডি আমরা জানি। বা এটাকে আমরা বলতে পারি এটা চার্জ বোঝাচ্ছে, +1 চার্জ থাকে প্রোটনের ক্ষেত্রে, এক একক পজিটিভ চার্জ, সেই জন্য নিচে 1 দিয়েছে, এটা চার্জ বোঝাচ্ছে। আর উপরটা হচ্ছে ভর সংখ্যা আমরা দেখবে বলি, তার মানে কি ওটা ভর বোঝাচ্ছে। তাহলে যেহেতু একটা প্রোটন থাকে তার জন্য এক একক ভর থাকছে ওর, নিউট্রন তো থাকে না, নিউট্রন থাকলে আরও বেড়ে যেত। তো যাই হোক, তাহলে প্রোটনকে নর্মাল যেটা প্রোটন তার চার্জ হচ্ছে +1 আর তার ভর হচ্ছে +1 আমরা বলতে পারি। একই রকমভাবে নিউট্রনের ক্ষেত্রে আমরা কিভাবে ডিনোট করতে পারি, নিউট্রনকে দেখো জিরো চার্জ তো এর নেই, তাহলে জিরো জিরো N1 বলা যেতে পারে, অর্থাৎ এক একক ভর রয়েছে কিন্তু এর কোনো চার্জ নেই, তাহলে এইভাবেও ডিনোট করা যায়। যাই হোক, এগুলো একটু ডিটেলসে দেখানো হলো, এগুলো পারা তো করবে। আর EPN এগুলো তো অলরেডি জানো তোমরা, এগুলো জানলেই মোটামুটি হয়ে যাবে। এই ইলেকট্রন প্রোটন নিউট্রন সম্পর্কে আর দুটো জিনিস আমাদেরকে জানতে হবে, একটা হচ্ছে ভর আর একটা হচ্ছে চার্জ। এইগুলো একটু ভালো করে জেনে রাখবে, এগুলো মাধ্যমিক লেভেলেও আশা করি তোমরা পড়ে এসছো, তাও একটু আরেকবার করে নেবে। যেমন ইলেকট্রনের ভর কত হয়, 9.1 × 10⁻⁻28 গ্রাম আমরা বলতে পারি। এটা ভালো করে বললে 9.108 বলা যায়, কিন্তু অতটা ডিটেলসে যাওয়ার দরকার নেই, 9.1 বললেও চলবে। 9.1 × 10⁻28 গ্রাম। আচ্ছা, প্রোটনের একটা ভর হচ্ছে 1.6725 × 10⁻⁻24 গ্রাম। আচ্ছা, কোনটা বড় বলো তো, ইলেকট্রনেরটা না প্রোটনেরটা? অবশ্যই প্রোটনের ভরটা বেশি হবে, কারণ এটাতে -28 আছে, দেখো অর্থাৎ মাইনাসটা অনেক বেশি আছে। এটাতে -24, অর্থাৎ অন্তত 4 গুণ এর ক্ষেত্রে মাইনাসের মানটা কমে গেছে। 28, এটা 24, তার মানে এরটা বড়, এই ভরটা বেশি, প্রোটনের ভরটা বেশি। অ্যাকচুয়ালি কি ইলেকট্রনের ভরটাকে নগণ্য ধরা হয় আর এর ভরটাকে +1 একক ধরা যেতে পারে। আচ্ছা, নিউট্রনের ভর হচ্ছে 1.675 × 10⁻⁻24 গ্রাম। এগুলো কিন্তু কখনোই এই মাইনাসটা দিতে ভুলে যাও না, কারণ এটা যদি পজিটিভ করে দাও 10⁻24 গ্রাম, তার মানে কত গ্রাম হবে ভাবতে পারছো? অত গ্রাম কিন্তু এগুলোর ভর নয়, এগুলো খুব ছোট ছোট কণা, তার মানে এগুলো মাইনাস অবশ্যই দিতে হবে। মানে গ্রাম এককে যখন নিয়ে আসবে তখন প্রথমে -10⁻⁻ দিচ্ছ মানে কি, প্রথমে পয়েন্ট পড়ে যাবে, তারপরে 0 0 0 0 এইভাবে যাবে, তো অত দিয়ে লাস্টের দিকে কিছু একটা সংখ্যা আসবে, এই সংখ্যাগুলো আসবে, অত গ্রাম হবে, অর্থাৎ গ্রাম এককে অনেক কম হবে। আর সত্যি সত্যি তো একটা ইলেকট্রন বা একটা প্রোটন বা একটা নিউট্রন যদি গ্রাম দিয়ে ওজন করো, কত গ্রাম হবে? ওই 0.000 করে যাবে, মানে খুবই তো ক্ষুদ্র, ভর তো নেই বললেই চলে প্রায়। মানে এক একটার বলছি, যখন অনেক সংখ্যক মিশে যাবে তখন তো পুরো পদার্থটা তৈরি হয়ে যাচ্ছে। যাই হোক, তাহলে এই প্রোটন আর নিউট্রনের মধ্যে কার ভর বেশি কি মনে হচ্ছে? এটা দেখো 1.6725 × 10⁻24 প্রোটনের, নিউট্রনের হচ্ছে 1.675 × 10⁻24। অনেকেরই মনে হয় যে এর ভরটা বেশি, অনেকেরই মনে হয়, কিন্তু এর ভরটা বেশি নয়, এরটা বেশি হবে। কেন বলো তো? কারণ এটা দেখো 1 পয়েন্টের পরে 3 ঘর যখন এসছো 672, এটা আছে 675, মানে এরও যদি 4 নম্বর ঘর পর্যন্ত যাও, দশমিকের পরে একটা শূন্য দিতে পারো, এর কোনো দাম নেই, আমরা অলরেডি জানি, এটা দিতেই পারো। আচ্ছা, তার মানে এটাতে কি দাঁড়ালো দেখো, এই তৃতীয় আর চতুর্থ যে সংখ্যাটা পয়েন্টের পরে, এটা হচ্ছে 50 আসছে 67-এর পরে, 67-এর পর 50, এটা হচ্ছে 25, তার মানে 25 আর 50 কোনটা বেশি হচ্ছে? এটা বেশি হচ্ছে না? নিউট্রনের ভরটা প্রোটনের থেকে অল্প একটু বেশি, 1.6725, এটা 1.675 বা 50 বলতে পারি আমরা, ইন্টু 10⁻⁻24 গ্রাম। তাহলে এই হচ্ছে আমাদের ভরের যে লিস্ট। এরপরে দেখো চার্জের লিস্টটাতেও আমরা চলে আসবো। আচ্ছা, ইলেকট্রনের যেটা চার্জ, ইলেকট্রনের চার্জ হচ্ছে নেগেটিভ, অলরেডি আমরা জানি 1.6 × 10⁻⁻19 কুলম বলতে পারি। আর আরেকটা এককে প্রকাশ করা যায় যেটা ইএসইউ, ইএসইউ এককে প্রকাশ করলে এরকম আসছে -4.8 × 10⁻⁻10 ইএসইউ, ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। এটা হচ্ছে ইলেকট্রনের চার্জ গেল তোমার। আচ্ছা, একই রকমভাবে প্রোটনের যদি আমরা চার্জটা দেখি, ইলেকট্রনটা নেগেটিভ, প্রোটনটা পজিটিভ, সমান চার্জ থাকে কিন্তু দুটোর। যেহেতু দুটো সমান চার্জ থাকে তার জন্যই ওই দুটো নিউট্রাল হয়ে যায় একে অপরের সাথে, মানে মিশে, ওটা বলতে পারো যে টোটাল পরমাণুটা নিস্তড়িত হয়ে যায়। তার মানে এর প্রোটনের চার্জটা ঠিক এই মানগুলোই আসবে, শুধুমাত্র পজিটিভ আসবে, 1.6 × 10⁻⁻19 কুলম।
বা আমরা যদি ইউএসইউ বলি তাহলে প্লাস 4.8 ইন্টু 10⁻⁻10 ইএসইউ, এই মানগুলোই আসবে। আচ্ছা, নিউট্রনের চার্জ কত? অলরেডি জানো তোমরা নিউট্রনের চার্জ নেই, নিউট্রনের চার্জ আমরা তাহলে লিখতে পারি 0। একক দেওয়ার দরকার নেই, নিউট্রনের চার্জ তো নেই, তাহলে 0 লিখলেই চলবে, কোনো অসুবিধা নেই। বা 0 কুলম, 0 ইএসইউ, যা খুশি লিখতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে অবপারমাণবিক কণা বলতে শুধুমাত্র ইলেকট্রন, প্রোটন, নিউট্রনের মধ্যে এই গোটাকত বিষয় তোমরা একটু করে রাখবে, অর্থাৎ তাদের চিহ্নগুলো, তাদের ভরগুলো আর তাদের চার্জগুলো, আর বেশি কিছু করার দরকার নেই। এই ডিটেলসটা একটু করে রাখবে, ইনকেস যদি কখনো ভর বা চার্জ আসতেও পারে, বা কখনো কোনো অঙ্কে কাজে লাগতেও পারে। এরপর তাহলে আমরা চলে আসছি যে পরমাণুর গঠনে, অর্থাৎ তোমাদের দেখবে কতকগুলো পরমাণুর গঠনের মডেল পাবে। মানে প্রথম যে মডেলটা দিয়েছিলেন সেটা দেখবে রাদারফোর্ড দিয়েছিলেন, তারপরে আরও একটা দুটো মডেল তোমরা পাবে, সেগুলো নিয়ে পরে আমি ধীরে ধীরে আসবো। তো যাই হোক, পরমাণুর গঠনের যে মডেলটা, যেটাকে নিউক্লিয় মডেল বলা হয়, এটা ফার্স্ট দিয়েছিলেন 1911 খ্রিস্টাব্দে বিজ্ঞানী রাদারফোর্ড। রাদারফোর্ড পরমাণুর গঠন সম্পর্কে একটা প্রথম মডেল দিলেন। কিভাবে দিলেন না, দেখো, যখনই ইলেকট্রন আর প্রোটন এই দুটো তো ফার্স্ট আবিষ্কার হয়েছিল, নিউট্রনটা কিন্তু তখনও আবিষ্কার হয়নি। তাহলে ইলেকট্রন এবং প্রোটন যখন আবিষ্কার হয়ে গেল, তখন বিজ্ঞানীরা সচেষ্ট হলেন যে ইলেকট্রন আর প্রোটনগুলো একটা পরমাণু অর্থাৎ অ্যাটমের মধ্যে কীরকমভাবে আছে, ইলেকট্রন আর প্রোটনগুলো, সেইটা আবিষ্কারের জন্য চেষ্টা করতে লাগলেন। মানে ঠিক কীরকমভাবে থাকে, কিভাবে তারা ফাংশন করে, সেই সমস্ত ব্যাপারে আবিষ্কার করার জন্য বিজ্ঞানীরা চেষ্টা করতে লাগলেন। তো প্রথম যিনি মডেলটা দিলেন তিনি হচ্ছেন রাদারফোর্ড। রাদারফোর্ড একটা পরমাণু সম্পর্কে প্রথম বৈজ্ঞানিক মডেল দিলেন, যেটাকে বলা হচ্ছে পরমাণুর গঠনের নিউক্লিয় মডেল। তো রাদারফোর্ডের এই যে মডেলটা, এই মডেলটা পরবর্তীকালে দেখা গেল বেশ কিছু ত্রুটি আছে, কিন্তু তা থাকলেও রাদারফোর্ডের যে মডেলটা, এটাই ছিল প্রথম মডেল। এবং তোমাদেরকে তো আমি আগেই বলেছি যে বিজ্ঞানের ক্ষেত্রে প্রথম যেটা আবিষ্কার হয় তার গুরুত্ব কিন্তু অপরিসীম, কারণ ওইটার উপরই দেখবে নানা রকম মডিফিকেশন করে 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 একটা ফাইনালি ভালো জিনিস, অর্থাৎ নিট অ্যান্ড ক্লিন, অর্থাৎ যেটা বলতে পারো ত্রুটি মুক্ত, সেই রকম একটা মডেল কিন্তু পরে পাওয়া যায়। মানে প্রথম যেটা আবিষ্কার হয় সেটার কিন্তু গুরুত্ব অপরিসীম, কারণ ওটা না হলে কিন্তু তার পরেরগুলো সম্ভব হতো না। তাহলে এটাই হচ্ছে ফার্স্ট মডেল, রাদারফোর্ডের যে মডেলটা, এটাকে নিউক্লিয় মডেল বলা হচ্ছে। তাহলে এই মডেলটা সম্পর্কে আমরা জানবো যে রাদারফোর্ড কী বলেছিলেন, যে পরমাণুর গঠনটা ঠিক কীরকমভাবে কণাগুলো ওর মধ্যে থাকে। তো তার আগে আমাদেরকে জানতে হবে যে রাদারফোর্ড কোন পরীক্ষাটার মাধ্যমে এই নিউক্লিয় মডেলটা পেয়েছিলেন, কারণ সেটা জানলে তাহলে তোমার মডেলটা বুঝতে অনেকটা সুবিধা হবে। আর ওই পরীক্ষাটা সম্পর্কে কোশ্চেন কম্পিটিটিভ এক্সামে পেতেও পারো। দেখো, রাদারফোর্ড যে পরীক্ষাটার মাধ্যমে নিউক্লিয় মডেলটা দিয়েছিলেন পরমাণুর গঠনের, সেই পরীক্ষাটাকে বলা হচ্ছে রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা। এই পরীক্ষাটা কীরকম একটু ভালো করে জেনে রাখো। আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা, এটা খুব একটা ফেমাস একটা এক্সপেরিমেন্ট, খুব বিখ্যাত একটা পরীক্ষা। তো এটাতে কী হয়েছিল না, উনি একটা বায়ুশূন্য আবদ্ধ নলের মধ্যে পুরো পরীক্ষাটা কন্ডাক্ট করেছিলেন। মানে পুরো ঘটনাটা ঘটছে একটা বায়ুশূন্য আবদ্ধ নলের মধ্যে। তাতে কি করা হয়েছিল, একটা তেজস্ক্রিয় আইসোটোপ নেওয়া হয়েছিল, যেটা মেনলি বিসমাথের আইসোটোপ, 83 বিসমাথ 214। তো যাই হোক, এটা খুব একটা গুরুত্বপূর্ণ নয়। এখান থেকে তিনি কি করেছিলেন যে আলফা কণার স্রোত, তীব্র গতিসম্পন্ন আলফা কণার স্রোত তিনি প্রবাহিত করেছিলেন। কার দিকে না, একটা গোল্ড প্লেটের দিকে। যে গোল্ড প্লেটটা খুব পাতলা, এই গোল্ড প্লেটটার বেধটা হচ্ছে 0.0004 মিলিমিটার, অর্থাৎ 0.0004 মিলিমিটার পুরো এটা। তার মানে বুঝতে পারছো, 1 মিলিমিটারও নয়, 0.0004 মিলিমিটার, মানে খুবই পাতলা একটা গোল্ড প্লেট, সোনার পাত, ধাতব সোনার পাতের উপর এই আলফা কণাটা ফেলেছিলেন। আর মাঝে এটা একটা ছিদ্রযুক্ত লেড প্লেট আছে, এটা দিয়ে কী করা হয়েছিল, যে এখান থেকে তো বিভিন্ন দিকে যেতে পারে, তাহলে এখানে একটা মাঝে ছিদ্র ছিল, যেটার মধ্য দিয়ে বেরিয়ে একটা নির্দিষ্ট দিকে এই গোল্ড প্লেটটাতে যে স্ট্রাইক করবে আলফা কণাগুলো। কারণ এখান থেকে বিভিন্নভাবে যেতে পারে, ধরো এদিক যেতে পারে, এদিক যেতে পারে, যে কোনো দিকে চলে যেতে পারে, যে কারণে ওটাকে আটকানো হয়েছিল জাস্ট শুধুমাত্র। আর এই মাঝে ছিদ্রটা দিয়ে তাহলে একটা নির্দিষ্ট দিকে শুধুমাত্র এই গোল্ড প্লেটটাতেই পড়বে, তার অন্য দিকে কিন্তু যেতে পারবে না। তো যাই হোক, এটা আরও একটু বড়ও হতে পারে, কোনো অসুবিধা নেই, কারণ তোমরা আবার কমেন্ট করবে যে স্যার ওটার বাইরের দিক থেকেও তো চলে যেতে পারে। যাই হোক, এটাকে বড় করে আটকানো হয়েছিল শুধুমাত্র, শুধু এই ছিদ্রপথটা দিয়ে ওই আলফা কণাগুলোকে ফেলা হয়েছিল গোল্ড প্লেটটার ওপর, মানে যাতে শুধু গোল্ড প্লেটটাতেই পড়ে। আচ্ছা, এখানে আরেকটা ঘটনা ঘটানো হয়েছিল, যেটা হচ্ছে তার বাইরে একটা বৃত্তাকার পর্দা দেওয়া হয়েছিল। এই বৃত্তাকার পর্দাটা কিন্তু নর্মাল পর্দা নয়, এতে জিঙ্ক সালফাইডের একটা প্রলেপ দেওয়া হয়েছিল।
মানে জিঙ্ক সালফাইডের প্রলেপ ছিল, জিঙ্ক সালফাইড প্রলেপ তো বলতে পারো, এটা দিয়ে এই পর্দাটা দেওয়া হয়েছিল। কেন দেওয়া হয়েছিল না, যদি কোনো আলফা কণা এখানে আঘাত করে তাহলে এখানে একটা উজ্জ্বল বিন্দুর সৃষ্টি হবে এবং ওই বিন্দুটা দেখে বোঝা যাবে যে আলফা কণাটা কোন দিকে গেছে, মানে আলফা কণাটা কোথায় যে ধাক্কা মারছে, কোন দিকে যাচ্ছে, সেটা কিন্তু বোঝা যাবে ওই উজ্জ্বল বিন্দুটা দিয়ে। যে কারণে জিঙ্ক সালফাইড প্রলিপ্ত একটা পর্দা রাখা হয়েছিল, বৃত্তাকার পর্দা মোটামুটি। তো যাই হোক, এই ছিল আমাদের টোটাল অ্যারেঞ্জমেন্ট রাদারফোর্ডের যে পরীক্ষা। তো এই অ্যারেঞ্জমেন্টের মাধ্যমে কি দেখা গেল, পর্যবেক্ষণটা কি সেটা একটু শোনো। না, দেখা গেল কি যে বেশিরভাগ যে আলফা কণা তারা এই গোল্ড প্লেটটা ভেদ করে, এই গোল্ডের যে প্লেটটা, সোনার পাতটা ভেদ করে একদম সোজা জিঙ্ক সালফাইড প্রলিপ্ত পর্দাতে যেয়ে আঘাত করছে, অর্থাৎ এইখানে চলে যাচ্ছে সোজা একদম। প্রচুর সংখ্যক আলফা কণা, কিছু সংখ্যক আলফা কণা অল্প কোণে বিক্ষেপিত হচ্ছে, মানে অল্প একটু কোণে বেঁকে যাচ্ছে কিছু সংখ্যক, সেটার সংখ্যাটা খুব কম। আর কয়েকটা আলফা কণা দেখা যাচ্ছে প্রায় 20,000-এর মধ্যে একটা, যেটা গোল্ড প্লেটটা ভেদ করতে পারছে না, অর্থাৎ এইরকম জায়গায় চলে আসছে, মানে 90 ডিগ্রি, এটা যে মুখে যাচ্ছিল 90 ডিগ্রি বা তার বেশি কোণে বিক্ষেপিত হচ্ছে, এবং কখনো কখনো এমনও দেখা যাচ্ছে যে 180 ডিগ্রি কোণে বিক্ষেপিত হয়ে যাচ্ছে। এই পর্দাটা যদি আরেকটু এদিকে নিয়ে আসা হয় তাহলে দেখা যাবে যে প্রায় এইখানে যেও আঘাত করছে, অর্থাৎ মানে 20,000-এর মধ্যে একটা এইরকম আলফা কণা পাওয়া যাচ্ছে যেটা গোল্ড প্লেটটাকে ভেদ না করে 90 ডিগ্রি বা তার বেশি কোণে বিক্ষেপিত হয়ে ফিরে চলে আসছে আবার। তাহলে এই ছিল আমাদের টোটাল পরীক্ষাটার যে পর্যবেক্ষণ। এখন এই পর্যবেক্ষণ থেকে উনি কি কি সিদ্ধান্ত নিলেন সেটা একটু দেখা যাক, মানে কি কি সিদ্ধান্ত এর থেকে আসা যেতে পারে। কি কি আসা যেতে পারে, তোমরাও একটু মস্তিষ্কটা খাটাও, একটু মাথাটা খাটাও, দেখো বুঝতে পারো, খুব মজা লাগবে। এখন দেখো, যেহেতু এটা গোল্ড প্লেট এবং গোল্ড প্লেটটাকে সোনার পাতটাকে খুব পাতলা নেওয়া হয়েছিল, খুব পাতলা নেওয়া হয়েছিল মানে কি, যাতে ওর মধ্যে চওড়া, মানে বেদ দিকটা যেটা পুরো দিকটা, তাতে খুব বেশি পরমাণু যাতে না থাকতে পারে, 0.0004 মিলিমিটার পুরু, তার মানে 2-4টে পরমাণু লেয়ার যেন থাকে, বেশি পরমাণু যেন এই চওড়া দিকে না থাকে। মানে অনেকটা এই ধরনের দেখো, যেখানে হচ্ছে এটা চওড়া দিক ধরো, তাহলে এটাতে ধরো বেশি তোমার পরমাণু নেই, এটাতে চওড়া দিকে 2টো পরমাণু লেয়ার ম্যাক্সিমাম আছে। তো এইরকম কন্ডিশনটা আনার জন্যই খুব পাতলা গোল্ড প্লেটটা নেওয়া হয়েছিল। তাহলে দেখো এখান থেকে কী সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে, যে যেহেতু ধাতব প্লেট যেটা, সেটা ধাতব পরমাণু দিয়ে তৈরি, প্লেটটা তো ধাতব পরমাণু দিয়ে তৈরি, এবং বেশিরভাগ আলফা কোণায় সোজা বেরিয়ে গেছে, ধাতব প্লেটটাকে ভেদ করে, ধাতব পাতকে ভেদ করে সোজা বেরিয়ে গেছে, তার মানে নিশ্চয়ই পরমাণুর বেশিরভাগ স্থানই হচ্ছে ফাঁকা, সেই কারণে আলফা কণাগুলো এরকমভাবে সোজা বেরিয়ে যেতে পেরেছে। পরমাণু যদি ফাঁকা না হতো তাহলে তো বাধা পেত, ওরা ব্যাক করে আসতো বা যে কোনো দিকে বিক্ষেপিত হতো অন্তত, কিন্তু দেখা যাচ্ছে কি যে সোজা বেরিয়ে যাচ্ছে বেশিরভাগ আলফা কণা, তার মানে নিশ্চয়ই পরমাণুগুলোর বেশিরভাগ স্থানই হচ্ছে ফাঁকা। নাম্বার 1 হচ্ছে এটা একটা সিদ্ধান্ত। নাম্বার 2 হচ্ছে যে কয়েকটা আলফা কণা দেখো, কয়েকটা আলফা কণা অল্প কোণে বিক্ষেপিত হয়েছে, বা খুব কম সংখ্যক হলেও 20,000-এ একটা হলেও একদম 180 ডিগ্রি বা 90 ডিগ্রির বেশি কোণে আবার ফিরে চলে এসছে, মানে কয়েকটা কিন্তু ফিরে এসছে। দেখো আলফা কণা হচ্ছে যথেষ্ট ভারী, এবং আলফা কণার সম্পর্কে তোমাদেরকে একটু ধারণাটা দিয়ে রাখি তাহলে বুঝতে সুবিধা হবে। দেখো হিলিয়ামকে আমরা এইভাবে প্রকাশ করতে পারি 2He4, এটা আলফা কণার সম্পর্কে একটু ধারণাটা দিয়ে রাখছি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। 2He4 এটাকে হিলিয়াম বলা যেতে পারে। তার মানে এখানে দেখো 2টা হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক আর 4টা হচ্ছে ভর সংখ্যা, তার মানে 2 নিচে আছে, তার মানে প্রোটনের সংখ্যা হচ্ছে আমাদের 2টো, প্রোটন 2টো মানে আমাদের ইলেকট্রনও 2টো হবে, তাই তো, প্রোটন ইলেকট্রন সমান হবে একটা পরমাণুর মধ্যে। আচ্ছা, উপরেরটা হচ্ছে প্রোটন প্লাস নিউট্রন সংখ্যা, নিচটা শুধু প্রোটন কিন্তু উপরটা হচ্ছে প্রোটন প্লাস নিউট্রন। তাহলে এখানে নিউট্রন সংখ্যাটা আমরা পেয়ে যাচ্ছি, যেহেতু প্রোটন সংখ্যাটা হচ্ছে 2, তার মানে এখানে নিউট্রন সংখ্যাটাও নিশ্চয়ই 2, তার জন্যে প্রোটন প্লাস নিউট্রনটা 4 হচ্ছে, তাহলে নিউট্রন হচ্ছে 2টো। এটা হচ্ছে নর্মাল হিলিয়াম পরমাণু। এখন এই হিলিয়াম পরমাণুর থেকে যদি আমরা ইলেকট্রন দুটোকে বের করে দিতে পারি তাহলে কি পাওয়া যাবে, হিলিয়াম 2+ বলতে পারি আমরা, হিলিয়াম 2+ পাওয়া যাচ্ছে, এইটাকেই বলা হচ্ছে আলফা কণা। হিলিয়াম 2+ যেটা সেটাই আলফা কণা, অর্থাৎ 2টো ইলেকট্রন শুধু বেরিয়ে গেল। তার মধ্যে আলফা কণার মধ্যে তাহলে কি কি আছে, প্রোটন 2টো আছে আর নিউট্রন 2টো আছে, আর কিছু নেই। আলফা কণার মধ্যে ইলেকট্রন নেই কিন্তু প্রোটন 2টো নিউট্রন 2টো। তো যাই হোক, তার মানে
একে যদি এরপরে আমরা এই যে এখানে হিলিয়ামটাকে যেমন পরমাণু ক্রমাঙ্ক আর ভর সংখ্যা দ্বারা প্রকাশ করেছি, এই আলফা কণাকেও যদি আমরা পরমাণু ক্রমাঙ্ক আর ভর সংখ্যা দ্বারা প্রকাশ করি তাহলে কি দাঁড়াবে দেখো, হিলিয়াম এখন দেখো প্রোটন হচ্ছে দুটো, তার মানে নিচটা 2 আসবে পরমাণু ক্রমাঙ্ক, আর প্রোটন দুটো নিউট্রন দুটো, মানে ভর সংখ্যা কত হবে, 4ই হবে। তার মানে দেখো এটাকেও 2He4ই বলা যাচ্ছে। তার মানে বুঝতে পারছো 2He4টা যেমন হিলিয়াম বটে, আলফা কণাও কিন্তু বটে, কারণ আলফা কণাতে ইলেকট্রন শুধুমাত্র নেই, কিন্তু এখানে যখন পরমাণু ক্রমাঙ্ক আর ভর সংখ্যা দ্বারা প্রকাশ করছি তখন তো ইলেকট্রন লেখার জায়গাও নেই, এখানে তো শুধু প্রোটন সংখ্যা আর উপরে প্রোটন প্লাস নিউট্রন সংখ্যা লেখা হয়। তার মানে 2He4 লেখা থাকলে বুঝতে অসুবিধা হবে যে হিলিয়াম না আলফা কণা, সেই জন্য He2+টা লিখে দিলে সবচেয়ে ভালো। আলফা কণাটা He2+ দ্বারা ডিনোট করা হয়। অনেক জায়গায় তোমাদের বইয়ে 2He4ও লেখা থাকতে পারে, তো এটা থাকলে অনেক সময় কনফিউশন হয়, সবচেয়ে ভালো He2+ লেখা। তো যাই হোক, তোমাদের যাতে কনফিউশন না হয় তার জন্য এটা একটু বুঝিয়ে দিলাম যে হিলিয়াম পরমাণু আর আলফা কণার মধ্যে প্রভেদটা কি। হিলিয়াম হচ্ছে যার মধ্যে দুটো প্রোটন, দুটো নিউট্রন আর দুটো ইলেকট্রন থাকে, আর যদি দুটো ইলেকট্রনকে বের করে দাও তাহলে আমরা পেয়ে যাব আলফা কণা, যেটা He2+ বলতে পারি। তার মধ্যে দুটো প্রোটন আর দুটো নিউট্রন থাকে শুধুমাত্র, কিন্তু যখন পরমাণু ক্রমাঙ্ক ভর সংখ্যা ধরে প্রকাশ করছি তখন 2He4ই আসছে, কারণ যেহেতু প্রোটন দুটো তার মানে নিচেরটা 2 হয়ে যাচ্ছে, আর প্রোটন প্লাস নিউট্রন হচ্ছে 4টে, তার মানে উপরটা 4 হয়ে যাচ্ছে। এখানে যেটা তোমাদেরকে আমি বলতে চাইছি সেটা হচ্ছে একটা আলফা কণার তার মানে ভর সংখ্যাটা দেখো 4, মানে যথেষ্ট বেশি। কিন্তু একটা নর্মাল প্রোটন বা নর্মাল নিউট্রনের ক্ষেত্রে 1 একক ধরা হয়, এটা 4 একক, তার মানে 4 গুণ বলতে পারি একটা প্রোটন বা একটা নিউট্রনের তুলনায়। তাহলে এটা একটু ভারী কণা এবং পজিটিভ চার্জযুক্ত কণা, কারণ দুটো প্রোটন আছে He2+, দেখো তার মানে পজিটিভ চার্জযুক্ত কণা আর যথেষ্ট ভারী কণা আলফা কণাটা। তাহলে যেটা বলছিলাম যে সিদ্ধান্তগুলো, একটা তো সিদ্ধান্ত হলো যে পরমাণুর মধ্যে বেশিরভাগ স্থানই হচ্ছে ফাঁকা। আচ্ছা, আরেকটা দেখো যে যেহেতু কিছু আলফা কণা ব্যাক হয়ে আসছে, তাহলে আলফা কণাগুলো পজিটিভ চার্জ, তাকে বিকর্ষণ করবে নিশ্চয়ই কোনো পজিটিভ চার্জই বিকর্ষণ করতে পারে, তার মানে পরমাণুর মধ্যে পজিটিভ চার্জ অবশ্যই আছে। আরেকটা হচ্ছে আলফা কণাটা যথেষ্ট ভারী, তাহলে একটা ভারী পজিটিভ তড়িৎগ্রস্ত কণাকে প্রত্যাঘাত দ্বারা ফিরিয়ে দেবে, নিশ্চয়ই ওর থেকেও ভারী কোনো পজিটিভ চার্জযুক্ত অংশ পরমাণুর মধ্যে অবশ্যই রয়েছে। তার মানে বলতে পারা যায় যে পরমাণুর সমগ্র ধনাত্মক চার্জটা এবং সমগ্র প্রায় ভরটা একটা জায়গাতেই কেন্দ্রীভূত থাকে, যেটাকে আমরা পরবর্তীকালে কেন্দ্রিন বা নিউক্লিয়াস বলছি, কেন্দ্রিন বা নিউক্লিয়াস বলা হয়, যেখানে পরমাণুর সমস্ত ভর এবং সমস্ত ধনাত্মক চার্জ থেকে থাকে, জমা থাকে বলতে পারি আমরা। তাহলে একটা পরমাণুর মধ্যে একটা নির্দিষ্ট ছোট্ট অঞ্চলে শুধুমাত্র এটা থাকবে, কারণ বেশিরভাগ আলফা কণাই তো সোজা বেরিয়ে যাচ্ছে। শুধুমাত্র যে 2-1টা আলফা কণা এই নিউক্লিয়াসের পাশ দিয়ে যাচ্ছে, সেই আলফা কণাগুলো অল্প কোণে বিক্ষেপিত হয়ে যাচ্ছে, পজিটিভ চার্জ, আলফা কণাটা পজিটিভ চার্জ আর নিউক্লিয়াসটাও পজিটিভ চার্জ। আর যেগুলো সরাসরি নিউক্লিয়াসে যে একদম সরাসরি সোজা সোজা ধাক্কা মারছে, সেগুলো আবার ব্যাক হয়ে ফিরে চলে আসছে, মানে তারা আর ভেদ করে যেতে পারছে না। তার মানে বোঝা গেছে, তাহলে বেশিরভাগ আলফা কণায় সোজা বেরিয়ে যাচ্ছে, তার কারণ হচ্ছে পরমাণুর মধ্যে বেশিরভাগ স্থানই ফাঁকা, এটা একটা সিদ্ধান্ত হলো। আর 2 নম্বর হচ্ছে পরমাণুর সমগ্র ধনাত্মক চার্জ এবং সমগ্র ভর নিশ্চয়ই একটা ক্ষুদ্র অঞ্চলে কেন্দ্রীভূত আছে, কারণ বেশিরভাগই তো সোজা বেরিয়ে যাচ্ছে, খুব কম সংখ্যক আলফা কণা ব্যাক হয়ে আসছে। তাহলে যে 2-1টা আলফা কণা ওই ক্ষুদ্র অংশটাতে, যেটা নিউক্লিয়াস বা কেন্দ্রিন বলা আছে, তার পাশ দিয়ে যারা যাচ্ছে তারা অল্প কোণে বিক্ষেপিত হচ্ছে, আর যারা সরাসরি যে আঘাত করছে তারা একদম ব্যাক হয়ে ফিরে চলে আসছে। আর পরমাণুটার এই যে কেন্দ্রিন বা নিউক্লিয়াস বলছি, এর বাইরে যেগুলো থাকে, বাইরে হচ্ছে ইলেকট্রনগুলো থাকে, ইলেকট্রনগুলো ওই কেন্দ্রিন বা নিউক্লিয়াসের বাইরে থাকে, কিন্তু ইলেকট্রনগুলোর ভর তো অতি নগণ্য, আর ওটা আবার নেগেটিভ চার্জ, ওটা পজিটিভ চার্জ নয়, তাহলে বিকর্ষণ তো করবে না, এবং ভর অতি নগণ্য, একটা প্রোটন বা একটা নিউট্রনের থেকে অনেক কম, এর ভরটাকে 0 সমান ধরা হয় প্রায়, মানে খুবই নগণ্য। সেই কারণে এই ভারী আলফা কণার গতিপথটা ইলেকট্রন দ্বারা মোটেই প্রভাবিত হয় না, মানে ইলেকট্রনের জন্য ওর গতিপথের কোনো পরিবর্তন হয় না, সোজা বেরিয়ে যায়। যে কারণে যেগুলো নিউক্লিয়াসের বাইরের অংশটা দিয়ে যায়, পরমাণুর ক্ষেত্রে পরমাণুর ভিতর দিয়ে যাচ্ছে কিন্তু নিউক্লিয়াসের বাইরের অংশ দিয়ে যাচ্ছে, নিউক্লিয়াসের আশেপাশ দিয়ে যাচ্ছে না, সেগুলো সবই তোমার বেরিয়ে চলে যাচ্ছে, সোজা সোজা বেরিয়ে চলে যাচ্ছে। যে কারণে বেশিরভাগ আলফা কণায় দেখো সোজা বেরিয়ে গেছে, শুধুমাত্র যেগুলো নিউক্লিয়াসের পাশ দিয়ে গেছে সেগুলো অল্প কোণে বিক্ষেপিত হয়েছে, আর যেগুলো সরাসরি নিউক্লিয়াসকে গিয়ে আঘাত করেছে সেগুলো ব্যাক হয়ে ফিরে চলে আসছে। তোমাদের বইয়ে দেখবে একটা খুব সুন্দর ছবি দেওয়া আছে যে নিউক্লিয়াসের পাশ দিয়ে গেছে
বা সরাসরি নিউক্লিয়াসকে আঘাত করেছে, বা বেশিরভাগ কণাগুলোই দেখবেন নিউক্লিয়াসের বাইরেটা দিয়ে গেছে, অর্থাৎ ইলেকট্রন দ্বারা কোনো প্রভাবিত হয় না। এটা খুব সুন্দর ছবি দেওয়া আছে, ছবিটা একটু ভালো করে দেখে নিও। এরপর তাহলে আমরা দেখব যে রাদারফোর্ড যে আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষাটা করলেন, সেইটার মাধ্যমে যে সিদ্ধান্তগুলো নিলেন তার থেকে তিনি একটা পরমাণুর মডেল দিয়েছিলেন। এটাই হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেল। 1911 সালে তিনি এটা দিয়েছিলেন এবং এটাই ফার্স্ট সায়েন্টিফিক পরমাণু মডেল বলতে পারো। এবং এতে তিনি কি বলেছিলেন যে পরমাণুর সমগ্র ভর পরমাণুর একটা খুব ক্ষুদ্র অংশে কেন্দ্রীভূত থাকে, যেটাকে আমরা বলছি নিউক্লিয়াস। এটাতে ভরটা কেন্দ্রীভূত থাকে, তার সাথে চার্জ যেটা ধনাত্মক চার্জ, যেটা পজিটিভ চার্জ, সম্পূর্ণ পজিটিভ চার্জটাও নিউক্লিয়াস বা কেন্দ্রীনের মধ্যে সীমাবদ্ধ থাকে। 2 নম্বরে তিনি বলেছিলেন ওই নিউক্লিয়াসের যে ব্যাসটা বা নিউক্লিয়াসের যে আকারটা, সেটা সমগ্র পরমাণুর যে আকার তার তুলনায় অতি ক্ষুদ্র হয়। তিনি 3 নম্বরে আরেকটা বিষয় বলেছিলেন যে নিউক্লিয়াসটাকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের বাইরে সমকেন্দ্রিক বৃত্তাকার কক্ষপথে, সমকেন্দ্রিক বলতে একটা জায়গাকেই কেন্দ্র করে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের বাইরে ঘুরে বেড়াচ্ছে, অর্থাৎ নিউক্লিয়াসের বাইরে বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রনগুলো সব ঘুরছে। এখানে সমস্ত ইলেকট্রনগুলো দেখাচ্ছি না, মোটামুটি তোমাদেরকে একটু বোঝানোর জন্য কয়েকটা ইলেকট্রন দিয়ে বুঝিয়ে দিচ্ছি। তাহলে ইলেকট্রনগুলো কি হচ্ছে যে নিউক্লিয়াসের বাইরে সমকেন্দ্রিক বৃত্তাকার কক্ষপথে আবর্তন করছে। 4 নম্বরে তিনি বললেন যে নিউক্লিয়াস যেটা, এটাকে বলা হচ্ছে কেন্দ্রীয় অংশ, যেখানে পজিটিভ চার্জটা কেন্দ্রীভূত থাকে, আর নিউক্লিয়াসের বাইরে ইলেকট্রনগুলো ঘুরে বেড়াচ্ছে। ইলেকট্রনগুলো হচ্ছে নেগেটিভ তড়িৎগ্রস্ত। তাহলে এইটাকে বলা হচ্ছে এক্সট্রা নিউক্লিয়ার পার্ট বা নিউক্লিয়াস বহির্ভূত অংশ বা কেন্দ্রীন বহির্ভূত অংশ বলতে পারো। তো এখানে দেখা যায় কি পরমাণুর মধ্যে যেটা পজিটিভ চার্জ আর নেগেটিভ চার্জের পরিমাণটা ঠিক বিপরীত, তো এটা সমান সমান হয়, মানে যতটা পজিটিভ চার্জ থাকে ততটাই নেগেটিভ চার্জ থাকে, অর্থাৎ যতগুলো তোমার প্রোটন থাকে নিউক্লিয়াসে ততগুলোই ইলেকট্রন থাকে। তার জন্য কি হয় পরমাণুটা নিস্তড়িত হয়, মানে পরমাণুটা যে কোনো পরমাণুকে দেখবে ছুলে সেটাতে কারেন্ট অনুভব হয় না। যদি সংখ্যাটা আলাদা আলাদা হতো তাহলে কিন্তু কারেন্ট লাগতো, শক লাগতো। তো যাই হোক এখানে দেখো সেই জন্য বলেছে যে কেন্দ্রিনে অর্থাৎ নিউক্লিয়াসে যতগুলো প্রোটন থাকবে নিউক্লিয়াসের বাইরে এক্সট্রা নিউক্লিয়ার পার্টেও ঠিক ততগুলোই ইলেকট্রন থাকবে, এবং ইলেকট্রনগুলো কি হচ্ছে সমকেন্দ্রিক বৃত্তাকার কক্ষপথে নিউক্লিয়াসটাকে আবর্তন করছে। এটা রাদারফোর্ড বলেছিলেন, বৃত্তাকার কক্ষপথ। এবং এক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করে দেখো যে নিউট্রনের কিন্তু কোনো গল্প নেই। কেন গল্প নেই? কারণ রাদারফোর্ড তো নিউট্রনটা আবিষ্কার করতে পারেননি, ওটা আবিষ্কার হয়েছিল অনেক পরে, তার ছাত্র স্যাডউইক করেছিলেন, আগেই বললাম তোমাদেরকে। তো যাই হোক তিনি 5 নম্বর যেটা বললেন যে এই ইলেকট্রনটা যে ঘুরছে, তাহলে ইলেকট্রনটা নেগেটিভ তড়িৎগ্রস্ত, তাহলে এর ঘোরার জন্যে একটা কেন্দ্রাতিক বল কাজ করে, যে কেন্দ্রাতিক বলটা পুরো একদম নিউক্লিয়াসের থেকে ইলেকট্রন অভিমুখে একদম বাইরের দিকে কাজ করে। অর্থাৎ এটা দেখবে একটা যখন ঢিলকে তুমি হাতে দড়ি বেঁধে, যদি আঙুলে দড়ি বেঁধে একটা পাথরকে যদি ঘোরাতে থাকো, তাহলে দেখবে এই বলটা অনুভব করতে পারো। ফিজিক্সে তোমরা দেখেছো অলরেডি, যখন তুমি পাথরটাকে দড়ি বেঁধে ঘোরাবে তখন দেখবে বাইরের দিকে মনে হবে একটা টান রয়েছে, সেইটাকেই আমরা বলবো কেন্দ্রাতিক বল। এটা একেবারে বাইরের দিকে অভিমুখ করে থাকে। আর নিউক্লিয়াসটা যেহেতু পজিটিভ চার্জ আর ইলেকট্রনটা নেগেটিভ চার্জ, তার মানে এর সাথে এর একটা আকর্ষণ বলও কাজ করবে, যেটা স্থির তড়িৎ আকর্ষণ বল বলা হচ্ছে এটাকে, বা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স বলা হচ্ছে। এটা নিউক্লিয়াস অভিমুখে থাকছে, ইলেকট্রন থেকে নিউক্লিয়াস অভিমুখে। অর্থাৎ এই দুটো যে বল, এই দুটো বল পরস্পরের দেখো বিপরীতমুখী, এটা যেদিকে এটা তার বিপরীত দিকে কাজ করছে, এবং এই দুটো বল অ্যাকচুয়ালি মানগুলো হচ্ছে সমান হয়ে যায়। সমান এবং বিপরীতমুখী হওয়ার জন্যে ইলেকট্রনটা কি হয় নিজের কক্ষপথে আবর্তন করতেই থাকে, অর্থাৎ ইলেকট্রনটা দূরে ছিটকেও চলে যায় না আর একদম নিউক্লিয়াসে গিয়ে আছড়েও পড়ে না, অর্থাৎ নিজের কক্ষপথে এই সুস্থিতিটা বজায় রাখে। এটা রাদারফোর্ড বললেন, রাদারফোর্ডের পরমাণু মডেল। আর ইলেকট্রনটা কোন দিকে ঘুরছে, ইলেকট্রনের বেগটা হচ্ছে এইদিকে ইলেকট্রনের অভিমুখ, মানে ঘোরার যে অভিমুখটা স্পর্শক বরাবর, এটা অলরেডি তোমরা জানো। আমার এখানে ছবিটা হয়তো দেখে অতটা ভালো বোঝা নাও যেতে পারে, এটা সমকোণে থাকবে মোটামুটি। তো যাই হোক এইভাবে ইলেকট্রনটা ঘুরতে থাকবে, কারণ দুটো বল পরস্পরের বিপরীত এবং সমান, তার জন্যে ও এর কক্ষপথে ইলেকট্রনটা নিজের কক্ষপথে স্থায়িত্বটা বজায় রাখতে পারে। তাহলে এই হচ্ছে আমাদের রাদারফোর্ডের পরমাণু মডেল। এখন রাদারফোর্ডের পরমাণু মডেল দিয়ে যদি আমরা হাইড্রোজেন পরমাণুটাকে প্রকাশ করতে যাই, তাহলে সেটা কীরকম আসবে, যে হাইড্রোজেনের কেন্দ্রে থাকবে নিউক্লিয়াস, নিউক্লিয়াসের মধ্যে একটাই প্রোটন থাকে। হাইড্রোজেন মানে কি 1H1, 1H1 মানে নিচটা 1 মানে প্রোটন সংখ্যাটা হচ্ছে 1, অলরেডি আমরা জানি এটা প্রোটনের সংখ্যা, আর উপরেরটা হচ্ছে প্রোটন প্লাস নিউট্রনের সংখ্যা, তাই তো? তাহলে প্রোটন নাম্বারটা হচ্ছে 1 আর নিউট্রনের নাম্বারটা হবে 0,
তাই তো? কারণ প্রোটন প্লাস নিউট্রন 1, প্রোটনই 1 আবার প্রোটন প্লাস নিউট্রন 1, তার মানে প্রোটন 1 হলে নিউট্রনটা 0 নিশ্চয়ই, কারণ 1 প্লাস 0 মানে 1 আসবে তখন। আচ্ছা, ইলেকট্রনের সংখ্যা কত হবে? প্রোটন যত হবে ইলেকট্রনের সংখ্যাও তত হবে, অর্থাৎ একটাই ইলেকট্রন আছে। তাহলে হাইড্রোজেনের মধ্যে একটা প্রোটন আছে আর একটা ইলেকট্রন আছে, নিউট্রন নেই তার মানে। আচ্ছা যাই হোক, তাহলে নিউট্রন নেই, একটা প্রোটন নিউক্লিয়াসের মধ্যে রয়েছে আর ইলেকট্রনটা ওই নিউক্লিয়াসকে কেন্দ্র করে সমকেন্দ্রিক বৃত্তাকার কক্ষপথে অর্থাৎ বৃত্তাকার কক্ষপথে আবর্তন করছে। এটা হচ্ছে রাদারফোর্ড মডেল অনুযায়ী হাইড্রোজেন পরমাণুর গঠন আমরা বলতে পারি। এখানে আবর্তনটা অ্যান্টি ক্লকওয়াইজই দেখাবে, আবর্তনটা অ্যান্টি ক্লকওয়াইজই হয় রাদারফোর্ড মডেল অনুযায়ী। তাহলে রাদারফোর্ডের মডেল অনুযায়ী এই হচ্ছে আমাদের হাইড্রোজেন পরমাণুর গঠন। এরপরে দেখো রাদারফোর্ডের মডেল আমাদের শেষ, এরপরে আমরা একটা খুব সহজ টপিক্সে আসবো, যেটা হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেল আর সৌরজগৎ, তার মধ্যে সাদৃশ্য বৈসাদৃশ্য ছোটোবেলাতেই পড়েছেন, 9-10-এ পেয়েছো আশা করি। তাহলে রাদারফোর্ডের পরমাণু মডেল আর সৌরজগতের গঠনের মধ্যে দুটো করে অন্তত সাদৃশ্য, দুটো করে বৈসাদৃশ্য, বৈসাদৃশ্য বলতে পার্থক্য অবশ্যই করে রাখবে, কারণ পার্থক্যগুলো মাঝে মধ্যে আসে, এখনও আসে, তোমাদের 11-এও আসে কখনো কখনো। তাহলে দুটো পার্থক্য অবশ্যই করে রাখবে, যেটা বৈসাদৃশ্য তোমাদের বইয়ে দেখবে অনেকগুলো করে দেওয়া আছে। আমি বলবো দুটো সাদৃশ্য দুটো বৈসাদৃশ্য মাস্ট করে রাখবে, আর পড়বে সবগুলোই, কারণ সবগুলো পড়লে দুটো করে অটোমেটিক মনে পড়ে যাবে। যেমন হচ্ছে যেগুলো দেখবে সাদৃশ্য আছে, সাদৃশ্য কী কী হতে পারে তোমরা নিজেরাই বলতে পারবে। দেখো যে রাদারফোর্ডের পরমাণু মডেলে যেমন নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো ঘুরে বেড়াচ্ছে, সেরকম সৌরজগতের ক্ষেত্রে কী হয় যে সূর্যকে কেন্দ্র করে গ্রহগুলো আবর্তন করে বৃত্তাকার কক্ষপথে। আচ্ছা, আরেকটা সাদৃশ্য দেখানো যেতে পারে যে রাদারফোর্ডের পরমাণু মডেলে যে নিউক্লিয়াস আর ইলেকট্রনগুলোর টোটাল যে আয়তনটা, সেইটা টোটাল পরমাণুর তুলনায় খুবই ক্ষুদ্র, অর্থাৎ একটা পরমাণুর মধ্যে নিউক্লিয়াস আর ইলেকট্রনগুলো খুব অল্প জায়গায় দখল করে আছে। সেরকম সৌরজগতের মধ্যেও সূর্য আর গ্রহগুলো খুব অল্প জায়গায় দখল করে আছে, বেশিরভাগ জায়গায় ফাঁকা। আচ্ছা, রাদারফোর্ড মডেলের ক্ষেত্রে আমরা বলতে পারি যে নিউক্লিয়াসের ভরটা এক একটা ইলেকট্রনের ভরের তুলনায় অনেক গুণ বেশি। সেরকম সৌরজগতের ক্ষেত্রেও আমরা বলতে পারি যে সূর্যের যে ভরটা সেটা এক একটা গ্রহের তুলনায় অনেক বেশি। তাহলে এইরকম বেশ কিছু সাদৃশ্য দেখবে তোমাদের বইয়ে দেওয়া আছে, আরও বেশি দেওয়া আছে, আমি যতগুলো বললাম তার থেকেও বেশি পাবে। যাই হোক, কয়েকটা আমি বললাম, আর সেরকম বৈসাদৃশ্য কয়েকটা শুনে নাও। তোমরাও জানো অলরেডি যে রাদারফোর্ডের পরমাণু মডেলে আমরা কি দেখব, যে একটা নিউক্লিয়াসকে কেন্দ্র করে যখন একটা কক্ষপথে ইলেকট্রন ঘুরে বেড়াচ্ছে, তখন ইলেকট্রনগুলো কিন্তু একটা কক্ষপথে যে একটাই ইলেকট্রন থাকবে এরকম নয়, কিন্তু একাধিক ইলেকট্রন থাকতে পারে। আমরা অলরেডি দেখবে 9-10-এই পড়েছি যে প্রথম কক্ষটাতে দুটো ইলেকট্রন থাকে, তারপরে 8টা ইলেকট্রন থাকে, এইভাবে যায়। তো যাই হোক, তার মানে কি এক একটা কক্ষপথে একাধিক ইলেকট্রন থাকতে পারে। এখানে সৌরজগতের ক্ষেত্রে আমরা দেখব কিন্তু যে গ্রহগুলোর যে কক্ষপথ, তাতে একটা কক্ষপথে একটা গ্রহই ঘুরে, অর্থাৎ মানে সূর্যটাকে কেন্দ্র করে পৃথিবীর যে কক্ষপথ, তাতে কিন্তু পৃথিবীই শুধু ঘুরছে। বুধ গ্রহের জন্য আলাদা কক্ষপথ আছে, শুক্র গ্রহের জন্য আলাদা, প্রত্যেকটা গ্রহের জন্য আলাদা আলাদা কক্ষপথ আছে। আচ্ছা, 2 নম্বর হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেলে নিউক্লিয়াস যেটা সেটা পজিটিভ তড়িৎগ্রস্ত, ইলেকট্রনগুলো নেগেটিভ তড়িৎগ্রস্ত অর্থাৎ তড়িৎগ্রস্ত কণা। কিন্তু সৌরজগতের মধ্যে সূর্য, পৃথিবী বা অন্যান্য যে গ্রহগুলো আছে তারা কিন্তু নিস্তড়িৎ সবাই। 3 নম্বর আমরা বলতে পারি যে রাদারফোর্ডের পরমাণু মডেলের মধ্যে নিউক্লিয়াস আর ইলেকট্রনের মধ্যে স্থির তড়িৎ আকর্ষণ বল আছে, যেহেতু তড়িৎগ্রস্ত কণা তাহলে স্থির তড়িৎ আকর্ষণ বল আছে। কিন্তু সৌরজগতের ক্ষেত্রে সূর্য আর গ্রহগুলোর মধ্যে মহাকর্ষ বল ক্রিয়া করে। আচ্ছা, 4 নম্বরে আরেকটা বলা যেতে পারে যে রাদারফোর্ডের পরমাণু মডেলে তোমার নিউক্লিয়াসকে কেন্দ্র করে যে ইলেকট্রনগুলো ঘুরছে, সেই ইলেকট্রনগুলো প্রত্যেকেই একে অপরের সাথে, শুধু ইলেকট্রনগুলো সবাই ভর এবং ধর্মে কিন্তু একই রকম, অর্থাৎ প্রত্যেকটা ইলেকট্রনের ভর এবং ধর্ম একই। কিন্তু এখানে সৌরজগতে দেখবে সূর্যকে কেন্দ্র করে যে গ্রহগুলো আবর্তন করছে, সেই গ্রহগুলো নিজেদের মধ্যে ভর আর ধর্মে কিন্তু পুরোপুরি আলাদা। তাহলে এইরকম বেশ কিছু সাদৃশ্য এবং বৈসাদৃশ্য দেখবে তোমাদের বইগুলোতে দেওয়া আছে। সবগুলো করতে হবে না, জাস্ট দুটো করে রাখবে, দুটো সাদৃশ্য দুটো বৈসাদৃশ্য করতে হবে না, তোমরা এক্ষুনি দেখবে বলতে পারবে, মানে এতটাই সহজ জিনিস। টোটাল চ্যাপ্টারটাই খুব সহজ লাগবে, একটু ভালো করে শুধুমাত্র শিখে নেবে। আর এখানে তো জানোই যে পুরো কেমিস্ট্রিটাই সহজ লাগবে। যতই সহজ লাগুক তোমরা কিন্তু সেলফ স্টাডিজ অবশ্যই করবে, অর্থাৎ বাড়িতে নিজেরা অবশ্যই পড়বে। ঠিক আছে, আজ তাহলে এতটা পর্যন্তই থাক, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।